শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। এখন থেকে বলা যায় একেবারে 1 মাস পরে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশ দেখবে। রাজনীতিবিদরা কি ভাবছেন এ নিয়ে, সাধারণ মানুষ কি ভাবছেন এ নিয়ে, সে ব্যাপারে চলছে বিভিন্ন ধরনের রিসার্চ, জল্পনা কল্পনা, উৎসাহ আছে কি নেই ইত্যাদি ইত্যাদি। আজকে স্টুডিওতে আছেন 3 জন প্যানেল মেম্বার, 3 জনেই একজন মানবাধিকার কর্মী এবং 2 জন রাজনীতিবিদ। তাদের কাছ থেকে জানতে চাইব রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই ইতিহাসের সেরা নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। আসুন আমার প্যানেল মেম্বারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সরাসরি চলে যাব আলাপচারিতায়। মনে করিয়ে দিচ্ছি ফেসবুক লাইভে অনুষ্ঠান দেখতে পারবেন এবং ইউটিউবেও দেখতে পারবেন। আমার ডান দিকে রয়েছেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার আবেদিন। ধন্যবাদ আপনাকে, স্টুডিওতে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাঁ দিকে রয়েছেন তপন চৌধুরী, বিএনপির একজন রাজনীতিবিদ। ধন্যবাদ আপনাকেও তপন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত। ধন্যবাদ আপনাকেও। এবং আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন যুক্তরাজ্য জামাতের পক্ষে ব্যারিস্টার আমিন। ব্যারিস্টার আমিন, আমি জানি আপনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারপরে আমার দিকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা। আমি প্রথমে জি ঠাকুর আমাদের সঙ্গে, আমি তপন চৌধুরী আপনাকে জানতে চাইবো একেবারে 2-3 লাইনে, যদি প্রথমে একেবারে প্রাথমিকভাবে আপনার অনুভূতি কি ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি 2026। অনুভূতি, যেহেতু বিগত 3টি নির্বাচনে জনমত প্রতিফলিত হয়নি, আমরা ভোট দিতে পারিনি, ভোট সেন্টারে যাওয়ারও অধিকার আমাদের ছিল না। 18 সালের নির্বাচনে আমরা পার্টিসিপেট করেছিলাম, কিন্তু সেই নির্বাচনটাও রাতের ভোটে হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই আমরা অনেকটা উৎফুল্ল এবং আশা করি মানুষের জনমতের প্রতিফলন ঘটবে এবং জনগণের সরকার এই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। অবশ্যই আশাবাদী। এবারের নির্বাচনে 2026-এর নির্বাচনে আপনাদের দলের অর্থাৎ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে রয়েছেন, তিনি নির্বাচনে লড়ছেন। তিনি প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন এবং বাংলাদেশ মানে বিএনপির চেয়ারম্যান হিসেবে লড়ছেন। এটা একটা নতুন প্রাপ্তি বাংলাদেশের ইতিহাসে। তবে আমার প্রশ্নটা ছিল, বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন প্রধান উপদেষ্টা আপনাদেরকে উপহার দিচ্ছেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। না, আপনার কথার মধ্যে একটু আমি শ্লেষাত্মক আমার কাছে মনে হচ্ছে। আমি বলি আপনাকে, আমি আপনাকে বলি। হ্যাঁ, জনাব সলিসিটর আবেদিন, আপনার কাছে জানতে চাইব একজন মানবাধিকার কর্মী হিসেবে ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন। আবারও একেবারে সংক্ষিপ্তভাবে, যখন এই নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হচ্ছে না বলেই ধরা যেতে পারে। জি, শুরুতে বলে নেই আমি প্র্যাকটিসিং ব্যারিস্টার না, আমি একজন প্র্যাকটিসিং সলিসিটর। জি, এনিওয়ে, এটা কোন ধরনের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন, যে নির্বাচনে আইন করে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কোনো ইলেকশনে আওয়ামী লীগ এখন পর্যন্ত 30%-এর নিচে ভোট পায়নি। এমনকি যে ইলেকশনে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল বিএনপির কাছে, সেখানেও 40% ভোট পেয়েছিল। আর সর্বশেষ ইলেকশনে যেটাতে জয়ী হয়ে এসেছিল সেটাতে 48% ভোট পেয়েছিল। তো যে দল এবং তাদের সহযোগী সংগঠন এবং তার সাথে আবার জাতীয় পার্টির একটা অংশ, এই যাদের ভোটের সংখ্যা অতীতের নির্বাচনের যে ফলাফল তার প্রেক্ষিতে বলতে হয় এদের টোটাল সংখ্যা 50% ওর আশেপাশে। তো দেশের অর্ধেক জনগোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়াটা, না দিয়ে একটা নির্বাচন করা, এটা কোন প্রেক্ষিতে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য সর্বশ্রেষ্ঠ ইলেকশন বা নির্বাচন করছেন, এটা আমাদের শ্রোতা দর্শক মণ্ডলী যারা শুনছেন তাদের কাছে ছেড়ে দিলাম। ধন্যবাদ। আমি এবারে ব্যারিস্টার আমিন আপনার কাছে আসতে চাচ্ছি। জামাত অনেক বছর, প্রথমবার বোধহয় বাংলাদেশের, না এর আগে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেটা বিএনপির সঙ্গে জোটবদ্ধ। 86 সালে ওনারা আওয়ামী লীগের সঙ্গে এইবার প্রথম 2026-এ আপনারা আপনাদের নিজস্ব দল কারেকশন দিচ্ছি আপু, একটা কারেকশন দিচ্ছি। জামাত 1986-এ জামাত ইলেকশনে পার্টিসিপেট করেছে। 1991
1991 সনে জামাত ইলেকশন করেছে কোনো জোটবদ্ধতা ছাড়া। জি আর আমি 96 ভাই জামাত আমিন এটা সাহেব করেছে। আপনারা একটু জি। কারেক্ট করি। আমি 1979 সনে জামাত ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে লাইসেন্স প্রাপ্ত হওয়ার পরে 1979 সনের পার্লামেন্টে জামাত নির্বাচনে অংশ নেয় এবং মাওলানা এম এ রহিম সাহেব আপনাদের সংসদীয় দলের নেতা হিসেবে সেই সময় পার্লামেন্টে ছিলেন। ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল ব্যারিস্টার আমিন আপনার কাছে যে আপনাদের কারেকশন, মানে অনুভূতি কি? একজনের কথা মাত্র আমরা কথা বললে সমস্যা হয়ে যাবে। না, ওইটা ছিল আপনার জোটবদ্ধ, অনুভূতিটা কি, আইডিয়া ছিল আপনাদের ইসলামিক দলের ডেমোক্রেটিক অনুভূতি লীগ। কি? হ্যাঁ হ্যাঁ, এই জি ইতিহাসের জি, আমি সর্বশ্রেষ্ঠ কারেকশনটা ছিল নির্বাচনে যে অংশগ্রহণ করতে পারছেন বলে। না, স্বাধীন দেশে আমার কাছে মনে হচ্ছে যে 5ই আগস্টের বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, অনেকে সেটাকে বিপ্লব বলতে চান না, গণ অভ্যুত্থান যদি অনেকে বলতে চান, এই গণ অভ্যুত্থানের পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমরা চাচ্ছিলাম। বাংলাদেশের জনগণ কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেনি। ইলেকশন হয়েছিল, কিন্তু ইলেকশন ওয়াজ হেল্ড নাইট বিফোর দ্য ডে। আমরা দেখেছি রাতের বেলার ইলেকশন গুলো হয়েছিল, এবং যার ফলে বাংলাদেশ থেকে একজন অবৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণ ভোটের রাইট পেয়েছে, গণতন্ত্রের গণতান্ত্রিক যে অধিকার বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ইলেকশনে পার্টিসিপেট করবে বলে আমরা মনে করছি, এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং জেনজি, আপনি জানেন বিশেষ করে 4 থেকে 6 কোটি মানুষ আছে বাংলাদেশের যারা ইয়ং জেনারেশন, যারা ভোট দিতে পারেনি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। ধন্যবাদ। আমার একটি সম্পূরক মন্তব্য থাকলো, আপনি আশা করি উত্তর দেবেন। আপনি বলছেন একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে 12ই ফেব্রুয়ারি। আপনি কি মনে করছেন, আপনাদের দলের নেতাকর্মীরাই তো বলছেন যে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে না, এবং একটি দলের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ইউ আর রাইট, পক্ষপাতদুষ্ট। ইউ রাইট, ইউ জি। রাইট, রাইট। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন বিশেষ করে এবং মিডিয়া একটা দলের প্রতি আনুগত্য প্রকাশ করছে এবং তাদের কার্যক্রমে প্রকাশিত হচ্ছে। এখনো লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠিত হয়নি। আমরা যেরকম লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছিলাম সেরকম লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠিত হয়নি। আপনারা জানেন যে ঢাকা 8 আসনে আমাদের একজন প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের শহীদ হাদি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার খুনিদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো তেমন ভাবে উন্নয়ন করা হয়নি, এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় আমরা সেটা এখনো পাচ্ছি না। তবে এটা আশঙ্কা তো রয়ে গিয়েছে। আমরা আশঙ্কা করছি যদি তাহলে এক এটা মাসের পাতানো মধ্যে নির্বাচন হয়। ব্যারিস্টার আমিন, এক মাসের মধ্যে কি পরিবর্তন আপনারা দেখতে চান যেটাতে আপনাদের মনে হবে আমরা যে চাই, আগামী আমরা তিনটা নির্বাচন বিষয় ফ্রি ফেয়ার চাই, হবে? তিনটা বিষয় আমরা চাই। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন করা। শুধু বললেই হবে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে, আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নয়ন হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সকল প্রার্থী সকল দলের জন্য সমান ক্ষেত্র প্রস্তুত করা হবে। আমরা 2 নম্বর এটা দেখতে চাই। 3 নম্বর হচ্ছে প্রশাসনে আমরা আরো চেঞ্জ দেখতে চাই। যে সকল অফিসার বৃন্দ ইতিমধ্যে প্রকাশ্যে বিভিন্ন দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন তাদেরকে সরিয়ে দিতে হবে, এবং নিরপেক্ষ যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়োগ প্রদানের ধন্যবাদ। মাধ্যমে ধন্যবাদ আমাদের ব্যারিস্টার ভোটারদের আমিন। মধ্যে আমাদের বিরতিতে একটা যেতে মনোভাব হবে। নিয়ে আসতে হবে। আপনাদের 3টি শর্ত আমরা পেয়ে গেছি। অবশ্যই আমি তপন চৌধুরীর কাছে জানতে চাইবো যে তাদের এ ব্যাপারে কি মন্তব্য। তবে দুটো সম্পূরক মন্তব্য করে রাখতে চাই। বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে আপনার কাছে মন্তব্য চাইবো। সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা অভিযোগ রয়েছে যে প্রশাসনের সব ক্ষেত্রে জামাত আপনারা আপনাদের লোকজন বসিয়ে দিয়েছেন, সুতরাং সেক্ষেত্রে ফ্রি ফেয়ার ইলেকশন বিএনপি আশা করছে না আপনাদের প্রশাসনে আপনাদের প্রভাবের কারণে। এবং যে ধরনের মব সন্ত্রাস দেখা যাচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত, সেই মব সন্ত্রাসের সঙ্গে অভিযোগ রয়েছে জামাত শিবিরের সম্পৃক্ততা রয়েছে। তাহলে আমরা কি করে আইন শৃঙ্খলার আরো উন্নতি দেখতে পাবো? ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আলাপচারিতায়।
আমার অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে, বাঁয়ে রয়েছেন জনাব তপন চৌধুরী বিএনপির পক্ষে যুক্তরাজ্য, আমার ডান দিকে রয়েছেন সলিসিটর আবেদিন মানবাধিকার কর্মী, এবং আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন ব্যারিস্টার আমিন যুক্তরাজ্য জামাতের পক্ষে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমাদের আলোচনা ছিল যে আগামী নির্বাচন ফেয়ার এবং ফেয়ার ইলেকশনের জন্য জামাতের পক্ষে ব্যারিস্টার আমিন তিনটি শর্ত দিয়েছিলেন। তবে অভিযোগ যেটা রয়েছে, এবং আমরা দেখতেও পাচ্ছি তপন চৌধুরী, যে জনাব তারেক রহমান দেশে আসার পরে তিনি যে ধরনের সম্বর্ধনা পাচ্ছেন, যে ধরনের কি বলবো সিকিউরিটি পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তাতে মনে হচ্ছে যে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, এবং যে ধরনের সাংবাদিকদের কাছ থেকে যে তোষামোদী কালচার আমরা আশা করেছিলাম সংস্কারের মাধ্যমে পরিবর্তিত হবে, সেগুলো কিছু দেখতে পাচ্ছি না। আপনার প্রশ্নগুলি আমি আমাকে শুনলাম। থামিয়ে দিচ্ছেন না তাই না, ইতিমধ্যে। আপনি বুঝে থামাচ্ছি। গেছেন কি বলতে চাচ্ছি। অনেকগুলি প্রশ্ন যদি একসঙ্গে করেন তাহলে প্রশ্ন না, আমি না না যেগুলো comment করলাম। কমেন্টস আমার ওই উত্তর দিতে ক্ষেত্র অসুবিধা, আমি বলি আপনাকে, ক্ষেত্রটা আমি বলি। স্থাপন করলাম। প্রথমত হলো দেখেন, এই যে 1971-এর মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে কি কোনো রাজাকার আলবদর আল শামস কেউ 73 নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিল? জুলাইয়ের যে বিপ্লবটা, যে মানুষের এত মানুষের প্রাণ যারা কেড়ে নিয়েছে, তাদেরও আমি মনে করি সেই একই অবস্থা, যাদের মধ্যে কোনো অনুশোচনা নাই আজ পর্যন্ত। দেখেন, একটি আমাদের সবচেয়ে বড় বিপদ কি কোন জায়গায় জানেন? বিএনপি যারা আমরা করি, আমরা 71-কে ধারণ করি, 90-কে ধারণ করি, 24-কে আমরা ধারণ করি। 71-কে জামাত ধারণ করে না, 90-কে জাতীয় পার্টি ধারণ করে না, 24-কে আওয়ামী লীগ ধারণ করে না। কিন্তু এই তিনটা আপনার আন্দোলন সংগ্রাম বিজয়কে আমরা ধারণ করি, এবং একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক না। কিন্তু আপনি কোনোভাবেই মুক্তিযুদ্ধ অস্বীকার করে, যে মুক্তিযুদ্ধের আকুল করে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে তো আমি স্বীকার করতে পারবেন না। বাংলাদেশে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসতে হবে। আসেন, এই যে আমাদের ভোটাধিকার, একটা সময় মানুষ ভোট দিতে পারতো না, 90-এর আন্দোলন সফল। রাজনীতিবিদরা খুব কি বলবো, খুব ট্যাক্টফুলি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে প্রশ্ন যেটা আমরা করি সেটা থেকে এড়িয়ে যাওয়া। না, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রশ্নটা ছিল খুব সহজ। না, না, বলেন। যে জনাব তারেক রহমান যে ধরনের নিরাপত্তা, যে ধরনের শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। জনাব তারেক রহমান কে দুজন কর্মী সেদিন পায়ে ধরে সালাম করতে গিয়েছিল, উনি সালাম নেন নাই। সেটা তো তার দলের কর্মী। না, তার দলে গতকালকে একজন সাংবাদিক প্রশ্ন করার সময় বলেছিলেন মহামান্য তারেক রহমান, মাননীয়, তিনি বলছেন আমাকে মাননীয় বলবেন না। আরো 6 মাস আগে উনি একেবারে স্টেটমেন্ট দিয়ে বলেছেন আমার নামের পূর্বে দেশনায়ক কোন রকম কোনো বিশেষণ আপনারা ব্যবহার করবেন না। তা আপনারা যদি এইগুলিকে ইতিবাচক পরিবর্তন না দেখেন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, সবচেয়ে জনপ্রিয় দল, যে দলের তিনি এখন চেয়ারম্যান, খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে নিরাপত্তা দেবে না তো কি আপনার যাদের 3 নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় তাদেরকে কি সমান ক্যাটাগরিতে ফেলবেন আপনি? সেক্ষেত্রে জামাতের আমির জনাব শফিকুর রহমানকে কেন এই ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে না? শফিকুর রহমানের গানম্যান পাচ্ছেন, অন্যান্য সিকিউরিটি যেটুকু প্রয়োজন সরকার দিচ্ছে না, সে কথা সঠিক না। এখন বিষয় হলো বিএনপি তো বিভিন্ন সিকিউরিটি এজেন্সিও, প্রাইভেট সিকিউরিটি এজেন্সিও নিয়োগ করেছে সেখানে সিকিউরিটির জন্য, সরকারও দিচ্ছে, যেটুকু প্রয়োজন সেটুকু দিচ্ছে, অতিরিক্ত কোনো কিছু করা হচ্ছে না। এনসিপি এবং জামাতের যে অভিযোগ যে এই দলটিকে অর্থাৎ বিএনপি কে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এমন ভাবে তাকে তুলে ধরা হচ্ছে যে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি এরকম কোনো আচরণ করছেন না যে তিনি বাংলাদেশের, দেখেন ওই যে ওনার উত্তরবঙ্গে সফর ছিল গতকালকে, আগামীকালকে মনে হয় যাওয়ার কথা, নির্বাচন কমিশন থেকে যখন ওনাকে জানানো হয়েছে তিনি সেটা বাতিল করে দিয়েছেন, জাননি তো, কিন্তু আইন কানুন মেনেই চলছেন। তো এইসব আসলে শুনেন, এই যে এরা, এই যে আপনি একদিকে বলবেন যে
আপনি মানুষের উপরে আস্থা আছে, জনগণের রায় নিয়ে আপনি ক্ষমতায় যেতে চান, লেভেল প্লেইং ফিল্ড চান। আবার অন্যদিকে আপনি মানুষকে ট্যাগিং করবেন, কোনো কিছু আপনার পছন্দ না হইলেই বলবেন যে এরা ফ্যাসিবাদের দোষর, নতুবা আপনি না এই ট্যাগিংটা কারা করছে তো মানুষ দেখছে। এই যে আপনার পত্রিকা অফিসে যে আপনি অগ্নিসংযোগ করলেন, এই যে কয়েকদিন পর পর আপনি 32 নম্বরে ছুটে যান এখানে গিয়ে ইট খুলতে, এগুলি কি কারা করছে আপনারা দেখেন না কারা করছে? না 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 এই যে জুলাই অভ্যুত্থানের নামে যে যারা আজকে রাজনীতিতে নিজেদেরকে দাবি করছে একমাত্র স্টেক হোল্ডার, এদের ইন্ধন ছাড়া তো এগুলি হচ্ছে না। আপনি শুনেন, একটা খারাপ কাজকে আরেকটি খারাপ কাজ দিয়ে আপনি প্রতিহত করতে পারবেন না। খারাপ কাজের বিপরীতে একটি উদাহরণ সৃষ্টিকারী ভালো কাজ দিয়ে সেটা করতে হবে। ধন্যবাদ। তপন চৌধুরী, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আমি সলিসিটর আবেদিনের কাছ থেকে ঘুরে আসি যে বিএনপির একটা সুবিধা আছে, আপনি যেটা বললেন 90-কে 71-কে ধারণ করছেন, 90-কে 24-কে, একটা মধ্যপন্থী দল হিসেবে আপনাদের একটা ভালো অবস্থান আছে এবং উগ্রবাদের সঙ্গে আমরা যতদূর আশা করি যে আপনাদের কোনো সম্পৃক্ততা হবে না ভবিষ্যতে, যদিও আপনারা জামাতের সঙ্গে অতীতে জোটবদ্ধ হয়েছিলেন, কিংবা এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও জামাতের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে আমরা দাঁড়াতে দেখেছি। কিন্তু যেটা বলা হচ্ছে যে আপনারা অনেক কিছুই সহ্য করেছেন, জামাতের মবক্রেসি বলেন কিংবা উগ্রবাদী ব্যবহার ইতিমধ্যে যেটা আমরা দেখছি অভিযোগ রয়েছে, সেগুলো আপনারা সহ্য করেছেন কারণ যে কোনোভাবে বিএনপি একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং সেজন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক মিসম্যানেজমেন্ট এবং জামাতের অনেক উগ্রবাদী ব্যবহার আপনারা সহ্য করেছেন। ফিরে আসবো আপনার কাছে। যে কোনো ভাবে কথাটা আমার একটা আপত্তি রয়েছে। যে কোনো ভাবে সেটা জনগণের অভিমত। মাননীয় উপস্থাপিকা, জি আপনার দুটো ওয়ার্ড এক্সপ্যান্ড করতে হবে। মাননীয় উপস্থাপিকা, আপনি জামাতের নামে উগ্রবাদিতা নিয়ে আসতেছেন, আপনি মবক্রেসির সাথে জামাতের কানেকশন আছে, উগ্রবাদ নিয়ে আমার কথা আছে। আপনি উপস্থাপক হিসেবে নিরপেক্ষ থাকতে হবে। আমি আপনার অবজেকশন দিচ্ছি, আপনি জামাতকে উগ্রবাদী বলতে পারেন না। জামাতের উগ্রবাদী বিএনপির সাথে ছিল, জামাত উগ্রবাদীদের সাথে ছিল, বিএনপি উগ্রবাদী, এগুলো হচ্ছে আপত্তিজনক শব্দ। আপনার কাছ থেকে ধন্যবাদ। আমি সলিসিটর আবেদিন আপনার কাছে আসতে চাচ্ছি যে আমি তপন চৌধুরীকে বলছিলাম, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবহারগুলোকে, যে প্র্যাকটিসগুলোকে গত আওয়ামী লীগের শাসনামলে সবাই ঘৃণিত বলে আখ্যায়িত করেছে, সবাই এটা আওয়ামী লীগের একটি ফ্যাসিবাদী প্র্যাকটিস বলে আখ্যায়িত করেছে, যেখানে এই যে সেই সাংবাদিক থেকে শুরু করে আমলা থেকে শুরু করে সবারই তেলবাজি এবং সবাই এই হয়তো আরেকটু ভালো শব্দ আমার ব্যবহার করা উচিত, এই তোষামোদের যে কালচার আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখি, সেই তোষামোদি কালচারের আবার পুনঃপ্রতিষ্ঠা করার বা পুনঃস্থাপিত করার সেই প্র্যাকটিস আমরা ইতিমধ্যে দেখতে পেয়ে যাচ্ছি। জনাব তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের যে ধরনের কথোপকথন এবং ইতিমধ্যেই তার স্তুতি, কারণ জনাব তারেক রহমানকে তো আমরা ক্ষমতায় দেখিনি, সুতরাং তার স্তুতি ইতিমধ্যেই শুরু হওয়ার তো কোনো কারণ নেই। তিনি বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে বা কিংবা এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় গেলে জনগণকে কি করে বা একটি দেশকে কি করে চালাবেন সেটা তো আমাদের অদেখা। সুতরাং এই স্তুতির যে ইতিমধ্যেই শুরু হয়েছে গণমাধ্যমের কাছ থেকে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং আমলাদের কাছ থেকে? দেখুন, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের যে সংস্কৃতি, সাংবাদিকদের যে সংস্কৃতি, এটা বা ওভারঅল যে কালচার, এটা একদিনে দুদিনে বদলাবে না। ক্ষমতার যাকে ধরে নেওয়া হয় ক্ষমতায় আসতে পারেন, আসার সম্ভাবনা আছে, তারা এটা পেয়ে থাকে। তো এটা এই সংস্কৃতি বদলাতে গেলে শুরুতে যেটা উনি তারেক রহমান সাহেবের যে দু একটা এক্সাম্পলের কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই। রাজনীতিবিদদের এটা করা উচিত, কারণ আমরা তো আসলে তারেক রহমান সাহেব একজন রাষ্ট্রনায়ক হিসাবে দেশকে কিভাবে চালাবেন বা
একজন সাংসদ হিসেবে বা দেশকে কিভাবে চালাবেন সেটারও এক উদাহরণ আমাদের, ভালো কোনো উদাহরণ আমাদের সামনে নেই বা কোনো উদাহরণই নেই সত্যি কথা বলতে গেলে। তো সেই ক্ষেত্রে এই সংস্কৃতি পরিবর্তন খুব তাড়াতাড়ি আমার মনে হয় না হবে। তো আমি যেটা, আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ এটার চেয়ে, এই জন্য ওটার উত্তর দেওয়া দরকার। আমরা যারা গণতন্ত্রের কথা বলি, অতীতে বিভিন্ন সময় গণতান্ত্রিক চর্চা বাংলাদেশের মানুষ করতে পারেনি যারা কথা বলি, অনেক সময় অনেক কিছু ঠিকভাবেই বলি হয়তোবা, কিন্তু বাংলাদেশ কখনো এই অভিজ্ঞতা অর্জন করেনি যে বাংলাদেশে আইন করে একটা দেশের অর্ধেক লোককে তার রাজনৈতিক মতামত দিতে পারবে না, সে কোন যে দলকে সমর্থন করে তাকে সমর্থন করতে পারবে না ইলেকশনের সময়। বাংলাদেশের সংবিধান তা অনুমতি দেয় না। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিককে তার মতামত স্বাধীনভাবে, আইনসম্মত মতামত স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার দেয়, রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকার দেয়। আমরা যে ICCPR এর সদস্য, আমরা সিগনেটরি, ওখানেও বলা আছে পলিটিক্যাল ফ্রিডমকে মেনে নিতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে এটার প্রতিবাদ জানিয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছিলাম। উনিও আমাকে রেসপন্স করেছেন যে এই পুরো বিষয়টাতে যেটা সবচেয়ে বেশি কনসার্ন ওনারা, সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম, বাংলাদেশের মানুষের রাজনৈতিক ফ্রিডমটা। এই জন্য আমরা ইলেকশন করে আমি ক্ষমতায় যাব, উনি ক্ষমতায় যাবেন, এটা হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ের দৃষ্টিভঙ্গি। কারণ কোনোভাবেই একটা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তার মতামত প্রকাশ করার অধিকার না দিয়ে যদি কেউ ক্ষমতায় যায়, ওটা কোনোভাবেই গণতান্ত্রিক না। কিন্তু সেই প্র্যাকটিসে তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। আওয়ামী লীগ কিন্তু কোন রাজনৈতিক দলকে এইভাবে যে টেরোরিস্ট সংগঠনকে আপনার হিজবুত তাহরিরকে বন্ধ করেছিল, আর ওই অগাস্টের আগে কয়েকদিনের জন্য জামাতে ইসলামের ইনভলভমেন্টের কথা বলে স্থগিত করেছিল। কিন্তু বিএনপিকে বা জাতীয় পার্টিকে বা জামায়াতে ইসলামকে আপনারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, আইন করে দিলাম, এটা কখনো করেনি বাংলাদেশে, এটা কখনো ঘটেনি। তো এটা হচ্ছে এটা এক্সট্রিম লেভেল অফ ফ্যাসিজম। এটা আপনি যদি মানে এর চেয়ে ফ্যাসিজম কিছু হইতে পারে না, যে মানুষ তার অধিকার, তার কথা বলার অধিকার, তার মতামত, তার ভোট দেওয়ার অধিকার, সে কাকে ভোট দেবে আইন করে কিন্তু বন্ধ করে দিলাম। তাহলে এই অর্ধেক জনগোষ্ঠী কি বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে যাবে? এরা তো দেশেই থাকবে। তারা মুক্তিযুদ্ধ, তারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা জামাত আপনার জাতীয় পার্টিকে সমর্থন করে, আরো কিছু দল আছে। তো আমরা এখন আলোচনার খাতিরে, তর্কের খাতিরে আমরা এক একজন এক এক দলকে সমর্থন করি। এই জন্য আমরা হয়তো গণমাধ্যমে এখন বলতে বাধ্য হবো বা বলবো, হ্যাঁ এটা ঠিক করেছে আওয়ামী লীগ স্বৈরাচার, এই জুলাইতে এত মানুষ পড়েছে এই জন্য আওয়ামী লীগ দায়ী। তো ওভাবে বললে তো জামাতে ইসলামে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না, কোনো অধিকারই রাখে না। কারণ লক্ষ লক্ষ মানুষ হত্যার পিছনে এদের দায়ী। এই কে একজন ফ্রান্স থেকে বলে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে। এই আমাদের ইয়াং বাচ্চা কাচ্চাদেরকে এগুলো শেখাচ্ছে, এরা শিখছেও তাই। কিন্তু এইটা কিন্তু আমার তপন চৌধুরী সাহেব আছেন, এটা কিন্তু উনার নেতার জিয়াউর রহমানের অবস্থান না। কিন্তু জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। না না, বিএনপি কয়েক হাজার মারা গেছে এই কনসেপ্টে তো বিএনপিও বিশ্বাসী না। কিন্তু এটা বিষয় হলো, দেখেন একটার সঙ্গে আরেকটা আপনি একটা দলকে যেখানে আপনার ওই ভুলকাত্তর বলছে 1400, আবার সরকার বলে 700 থেকে 800, আবার তারা আবার 700-800 সবার পরিচিতিও ঠিক মতো দিতে পারে না, এর ফরেন্সিক করতে দেয়নি। কিন্তু তো এই যে জুলাই অগাস্টের পর থেকে অন্তত পক্ষে 1000 খানেকের উপরে বাংলাদেশের মানুষ মেরে ফেলা হয়েছে। ওটা হয়েছে প্রটেস্টের সময়, কে মেরেছে কে মেরে নেই, কে দায়ী না, ওই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু মারা হয়েছে, এদের বিচার আবার বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না যারা জুলাই আগস্টের আন্দোলনে ছিল। আপনি এইটার যারা করেছেন, যারা সমর্থন করছেন এই জামাতে ইসলামী, যারা এটাকে সমর্থন করে, তারা দেখা ইসলামে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট কোথাও বলেছেন যে অন্যায় হত্যাকারীর বিচার হবে না। ধন্যবাদ। আমি ব্যারিস্টার আমিনকে আনতে যাচ্ছি। ব্যারিস্টার আমিন, আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন, এবার আপনার বক্তব্য শুনবো। আমি কিন্তু ওনার কথা শুনতে পাচ্ছি না, এজন্য বলতে পারবো না। প্রথমেই আমি মিস্টার আবেদিন সাহেব বলেছেন যে এই প্রথম কোনো দলকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, বাকশাল যখন ক্যাম্প করা হয়েছিল, আপনার দল
যখন বাকশাল ক্যাম্প করা হয়েছিল তখন সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল একটা দল ছাড়া, এবং সমস্ত পত্র পত্রিকাকে নিষিদ্ধ করা হয়েছিল 4টা পত্রিকা ছাড়া, এবং বাকশাল করা হয়েছিল। আপনি জানেন প্রথম এটা সূচনা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ 1975, এবং 15 আগস্টে এরপরে এর প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমানকে নিহত হতে হয়েছিল, জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হয়েছিল। আপনাকে স্মরণ করে দিলাম। নাম্বার 2 হচ্ছে আপনি বলেছেন লক্ষ লক্ষ মানুষ 71 নিহত হওয়ার পিছনে দামাত দিয়েছিল। এটা হচ্ছে আপনাদের একটা প্রপাগান্ডা। বাংলাদেশের নিউ জেনারেশন তারা এইসব মিথ্যা প্রপাগান্ডা আর বিশ্বাস করে না। আপনি কোনোভাবে একটা রাজনৈতিক দলকে লক্ষ লক্ষ মানুষের জন্য দায়ী করতে পারেন না। আর হচ্ছে আপনি বলেছেন যে জুলাইকে কাজ করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের জনগণের, তারা রুল অফ ল ফিরে পেতে চেয়েছে, তারা জাস্টিস ফিরে পেতে চেয়েছে, তারা ডেমোক্রেসি ফিরে পেতে চেয়েছে, এবং ডেমোক্রেসির জন্য এই শত শত মানুষের জীবন দিতে হয়েছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার কিভাবে প্রকাশ্য দিবালোকে তার আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল আমার দেশের সাধারণ ছাত্র জনতা, ইউনিভার্সিটির স্টুডেন্টস, এবং এমনকি শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। সাধারণ শ্রমিক থেকে শুরু করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ বলেছে 1400 সামথিং, আপনি বলেছেন যে 700 মতো না 800 মতো গভর্নমেন্ট বলছে। অনেকের জেলগুলো চেহারা বিকৃত করা হয়েছে, তাকে মেডিকেল কলেজে মর্গে এখন লাশ পড়ে আছে, এবং অনেককে যে দাফন করা হয়েছিল আমরা দেখেছি লাশগুলো এখন উত্থাপন করা হচ্ছে। তো আপনারা এই যে কাজগুলো করেছেন, যে কিভাবে পসিবল যে একটা রাষ্ট্রীয় বাহিনী একটা প্রতিষ্ঠিত সরকার তার নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আপনাদের মধ্যে কোন রকম একটা অনুসূচনা নেই, আপনারা কখনোই সই বলেননি, আপনারা বারবার ডিফেন্স করার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনাদের রাজনৈতিক একটা ব্যর্থতা। এই রাজনীতির জন্য যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নক্ষত্রের মধ্যে থাকার কথা ছিল, তাদের স্বৈরাচারী আচরণের জন্য আজকে আপনাদেরকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছিল। এই বিশ্বের এই ইতিহাসে প্রথম রাষ্ট্রপ্রধান দেশ থেকে পালিয়ে যায়, তার সাথে সমস্ত মন্ত্রী পরিষদ পালিয়ে যায়, তার সাথে সমস্ত এমপিরা পালিয়ে যায়, এবং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে নেতা থেকে শুরু করে সমস্ত নেতা কর্মী আজকে পালিয়ে গিয়েছে। আপনারা কি এমন কাজ করেছেন যার জন্য আপনাদেরকে আজকে পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে? আপনারা আত্মসমালোচনা করুন, আপনাদের আত্মসমালোচনা করা দরকার, এবং এই যে বোধ আপনাদের আসা দরকার, এবং এই ব্যাপারগুলো মিডিয়া দেশে বলা দরকার যে উই আর সোয়িং টু দ্য নেশন, যে আমরা যেই জাতিকে স্বপ্ন দেখেছিলাম সেই জাতিকে হত্যা করেছি, সে জাতির রক্ত আমাদের হাতে লেগে রয়েছে। আপনাদের লজ্জা পাওয়া উচিত, আপনাদের মিডিয়া দিয়ে এসে কথা বলা উচিত না। এটা হচ্ছে আপনার প্রতি আমার প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে জুলাই অভ্যুত্থান, জুলাই রেভলিউশনের পরে যেটা সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে। আমরা চাচ্ছি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য, আমরা চাচ্ছি বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে দেখার জন্য, আমরা চাচ্ছি বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে দেখতে চাচ্ছি, যে দেশে মানুষের গুম করা হবে না, খুন করা হবে না, ক্রস ফায়ার দেওয়া হবে না, যে দেশে মানুষকে অ্যারেস্ট করার পরে যে পুরো আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের ওয়াইফকে পর্যন্ত রেপ করা হয়েছে, বেশ কয়েকজন অফিসার দায়ী হয়েছে এবং তাদের বিচার করা হচ্ছে। এই যে একটা বিভীষিকাময় দেশকে অবস্থা, আমরা এই সিভিলাইজেশনের যুগ থেকে আমরা ফিরে গেছিলাম সেই আইএমএ জাহিলিয়াতের যুগে। আইএমএ জাহিলিয়াতকে নামিয়ে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের আকাশে। আমরা এই আইএমএ জাহিলিয়াত থেকে মুক্তি পেতে চাই এবং এটা সুখী সমৃদ্ধশালী সুস্থ বাংলাদেশ পেতে চাই, যেখানে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বাস করবে, সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কাঁধে কাঁধ মিলিয়ে সুখী শান্তিতে বাস করতে পারবে। কেউ কারো মন্দির ভাঙবে না, কেউ কারো মসজিদ ভাঙবে না, কেউ কারো উপরে হচ্ছে জামাত কখনোই এই ডেমোক্রেসিকে সাপোর্ট করে না। আমরা স্বাধীন সাংবাদিকতার পক্ষে আছি এবং আমরা চাই সত্যি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ। আরো কথা বলবার সুযোগ পাবেন। ধন্যবাদ। আমি আসছি তপন চৌধুরী আপনার কাছে। আমি কিছু সম্পূরক মন্তব্য করতে চাই, উত্তরের জন্য ফিরে আসবো আপনার কাছে তপন চৌধুরীর সঙ্গে কথা বলে। কয়েকটি মন্তব্য, যে অবশ্যই জামাতের নির্বাচনী প্রচারণায় আমরা ধর্মকে, অবশ্যই আপনারা একটা ধর্মভিত্তিক দল, সুতরাং ধর্মের ব্যবহার আমরা দেখতেই পাচ্ছি। বলা হচ্ছে যে জামাতকে ভোট দিলে
বেহেশতের টিকিট পাওয়া যাবে। এটা অনেকেই আবার মিথ্যা মন প্রমাণ, খারাপ করছেন সম্পূর্ণ যে মিথ্যা যেই কথা। জামাত সমস্ত কখনোই এইসব কথা বলেন না। না, আমরা তো এটা দেখছি ব্যারিস্টার আমির, জি, জি। আপনি অস্বীকার করলে তো হবে না, আমরা তো দেখতে পাচ্ছি এই মন্তব্যগুলো তো না, আসছে। জামাত আমি গিয়ে শেষ করি, কখনোই বলে না যে আমাদেরকে আমি ভোট শেষ দিলে করি ব্যারিস্টার আমির, জামাত আমি শেষ জামাতের করি। টিকিট দিচ্ছি। আপনাদের নির্বাচনী প্রচারণায় রয়েছে যে জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। চট্টগ্রামে 15 আসনে জামাত নেতা শাহজাহান চৌধুরী বলেছেন যে ইভেন সূর্যোদয়- জি না, জি না। সিগারেটে শাহজাহান ফুঁক চৌধুরীর দেওয়ার বক্তব্যকে মতন বিকৃত করা অপরাধ হয়েছে। করলেও ডক্টর ফয়জল হ্যাঁ, এবং ফাইজল বলছেন। না, একটা চট্টগ্রাম 15 আসনে জামাত নেতাও বলেছেন যে চট্টগ্রাম এই সিগারেটের ফুঁক দেওয়ার মতন অপরাধ করেও আপনি যদি জামাতে ভোট দেন তাহলে আপনি সেটার ক্ষমা পেয়ে যাবেন। বিভিন্ন না, এটা ধরনের slip of tongue হতে পারে, ধর্মীয় ডক্টর ফয়জুল হকের মন্তব্য এটা ব্যক্তিগত জামাতের, মন্তব্য আমি হতে শেষ পারে। করি ব্যারিস্টার এটা আনিস, বড় দুজন আমি ধরনের something বলে ফেলেছেন বলে আমার কাছে মনে হয় দুজন না। একসাথে জি। কথা বলে শোনা যাবে না, আপনাকে থামতে হবে যেহেতু আমি বলছি। সুতরাং জামাতের এই যে ধর্মীয় কি বলবো ধর্মীয়ভাবে রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে, সেটার ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাইবো যে তাহলে বাংলাদেশ তো একটি সেকুলার কান্ট্রি, যেখানে সব ধর্মের সব বর্ণের লোকের বসবাস, তাদের জন্য আপনাদের অবস্থান কি হবে? মহিলাদের জন্য আপনাদের কি অবস্থান হবে? কারণ আপনাদের জোটে এমন একটি দল রয়েছে যারা মহিলাদের সঙ্গে টক শোতে আসতে অস্বীকৃতি জানান, যারা মহিলাদেরকে সম্মুখে আনতে অস্বীকৃতি জানান। তাহলে তারা সেক্ষেত্রে সেই সব দলের প্রার্থী যখন আপনারা দিচ্ছেন আপনাদের জোটের পক্ষ থেকে, তারা জয়ী হলে তারা সংসদে কি করে যাবে, সেই এলাকার মহিলাদের কি অবস্থান হবে, ইত্যাদি ইত্যাদি। আমি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি আপনাদের উত্তরের জন্য, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। অতিথি হিসেবে রয়েছেন তপন চৌধুরী আমার বাঁয়ে, বিএনপির পক্ষে মানবাধিকার কর্মী সলিসিটর আবেদিন আমার ডানে, আমার সঙ্গে অনলাইনে রয়েছেন ব্যারিস্টার আমিন, যুক্তরাজ্য জামাতের পক্ষে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে তপন চৌধুরী আপনি যুক্ত হতে চাচ্ছিলেন আপনার মন্তব্য নিয়ে, বলুন। না, আমি বলতে চাচ্ছিলাম অনেকগুলি কথা আসছে এখানে। যেমন এই ভাই উনি মানবাধিকার কর্মী, আপনি মানবাধিকার একটা বিশাল বিষয়। আপনি ৭১ যদি মানবাধিকার লঙ্ঘনের দায়ে যাদের বিচার আপনি সমর্থন করেন, তো এই যে আমাদের মানবাধিকার ছিল না, আমার বাপের লাশটা আমি দাফন করতে পারি নাই, আমার ভাইয়ের লাশটা আমি দেখি নাই, ১৩ বছর আমি দেশে যেতে পারি নাই, এই যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আপনাদের কি একটু দয়া মায়া হয় না আমাদের জন্য? মায়ের পেটে আওয়ামী লীগের এমপি সাহেবের বুলেটের গুলি শিশু জন্ম নিয়েছে, সে বিকলাঙ্গ হয়, এই ছিল, এটা কি কোনো শাসন ছিল? আপনারা যাকে ইচ্ছা তাকে এমপি বানিয়েছেন, এমনকি যে কোনোদিন আওয়ামী লীগও করে নাই, সে অন্য দল করতো। আপনার এলাকায় আপনার মন্তব্যটা কি? না, আমার আপনাদের মন্তব্য হলো মানবাধিকার খর্ব এই যে হয়েছে আমরা এই যে অনুশোচনা টুকু যাদের নেই, তাদের কি অধিকার আছে বাংলাদেশের এই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতি করার? যদি ওপেন আপনি ছেড়ে ওদের, তাদেরকে এদের নির্বাচন করার মতো অবস্থা নেই। আমি ২ বার দেশে গিয়ে আসছি। আরো একটি বিষয় বলি, আপনার একটা কিন্তু সেক্ষেত্রে এক্সাম্পল দেই, দেখেন। মির্জা ফখরুল ইসলাম তো কিন্তু প্রথম দিকে বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা জনগণের উপরে ছেড়ে দেওয়া। জনগণের উপরে ছেড়ে দেওয়া উনি ব্যক্তিগতভাবে মন্তব্য, আমিও করতে পারি মন্তব্য, সেটা আমার ব্যক্তিগত দলীয় মন্তব্য না, কিন্তু না, কিন্তু উনি তো দলীয় মহাসচিব, ঠিক আছে, উনি ব্যক্তিগত আলাপচারিতায় বলতে পারেন, আমিও বলতে পারি যে নির্বাচনে দলীয়ভাবে কখনোই বলা হয় নাই যে আওয়ামী লীগ সুযোগ দেওয়া হবে, সেটা বলা হয় নাই দলীয়ভাবে। আর একটি বিষয়, আপনি হ্যাঁ, উনি হয়তো বলতেই পারেন যে এই পার্সেন্টেজ, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি ওনারা যে ভোটারের আশা করছেন, এরা দেখবেন এই নির্বাচনে ভোট দেবে। এবং আপনি তো শুরুতেই বলেছেন ভোট দেবে এরা। এখন আপনারা যেটা করতে পারতেন, যদি এত বিশাল সংগঠন, যে সংগঠন মসজিদের ইমাম সহ পালিয়ে যায়, হ্যাঁ, এরপরেও যদি আপনাদের ওই যে আপনাদের সঙ্গে নির্বাচনে গিয়ে বলছিল না যে আমার হেডম আছে, তো আপনাদের যদি এরকম হেডম থাকে তাদের, তো এখানে তো এই দল নিষিদ্ধ হলো পাকিস্তানে ইমরান খানের,
সে তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড় করে ইলেকশন করেছে, করে নাই? তো আপনারা তো করতে পারতেন। আপনি আওয়ামী লীগ করেন না, বাট আমি বলছি যেহেতু আপনি এই পক্ষ নিয়ে বলছেন, তো এই ধরনের সিচুয়েশন ছিল, হয় নাই। এখন আসেন যে এই যে আওয়ামী লীগ পরবর্তী যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা, এই সরকারটা তো হলো আসলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে। আসলে এতদিন এদের ক্ষমতায় থাকারও কোনো প্রয়োজন ছিল না। 6 মাসের মধ্যেই তো একটি নির্বাচন দিয়ে এরা চলে যেতে পারতেন। এই প্রলম্বিত করার পিছনে অনেক কারণ আছে। কারণটা হলো বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশে যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হতো লাস্ট 3 ইলেকশনে, তাহলে এখানে ওই যে কনজারভেটিভ আর লেবারের মতো বিএনপি আর আওয়ামী লীগই থাকতো। কিন্তু যেহেতু সহনশীলতা ছিল না, আমাদেরকে, এমনকি আমাদের নেত্রী যে আজকে এই 80 বছর বয়সে মারা গেলেন কয়েকদিন আগে, উনার প্রতি যে অবিচারটা হয়েছে, কিন্তু দেখেন এরপরও কিন্তু আমার নেত্রী বা আমার নেতা তারেক রহমান একটা বিষোদগার কিন্তু করেন নাই, একটা অশ্লীল শব্দ উচ্চারণ করেন নাই। শুধু খালেদা জিয়া বলেছিলেন উনি কেন পালিয়ে গেলেন, দেশে থাকতে দিতে পারতেন। এই যে গণভবন, মেট্রো রেল, এগুলো তো দেশের সম্পদ, এগুলো নষ্ট করা যাবে না। তো দেশপ্রেমটা তো আসলে আপনি শুধু মুখে দেশপ্রেমিক হলে তো হবে না, কাজে কর্মে প্রমাণ করতে পারবেন দেশপ্রেমিক। নেক্সট প্রশ্ন যে বিএনপির জন্য আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের দলের মধ্যে আইন শৃঙ্খলা, আপনাদের দলের মধ্যে আইন শৃঙ্খলার প্রয়োগ, আইন শৃঙ্খলাকে মেনে চলার একটা বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক একজন নেতাকে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখেছি কারণ বাজারে। এটা তো আমাদের দলের কেউ তো তাকে মারেনি না, কিন্তু অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি ইতিমধ্যেই যে এলাকায় তিনি মারা গেছেন বা যাকে হত্যা করা হয়েছে সেই এলাকায় তিনি ব্যাপক চাঁদাবাজি করতেন, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের দলেরই অন্য পক্ষের সম্পৃক্ততা রয়েছে। আমার যেমন এই বিগত আওয়ামী লীগ আমলে আমার 180 বিঘা জমি ইস্পানি কোম্পানি দখল করে নিয়ে গিয়েছে আমাদের গ্রামের, শুধু একার আমার না, আমাদের 2-3 গ্রামের মানুষের। ইস্পানির কাছ থেকে যদি আমি আজকে এই জায়গাটা উদ্ধার করতে যাই, তাহলে আর কি আপনি দখল বলবেন, সেটাকে দখল বলবেন না, কিন্তু আমার কোনো উপায় নেই। এটা আমি সুযোগ পেলেই কিন্তু আমার জায়গাটা আমি পুনরুদ্ধার করব। হ্যাঁ, কিন্তু আপনারা শুনে আমি বলি, সাবেক নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার কারণে তার কিন্তু পদ স্থগিত করা হয়েছিল। এবং না না, দুর্নীতি আমি বলি না, এই তার ব্যবসা ছিল, তার ব্যবসা তো আমার জমি যেভাবে দখল হয়েছে একইভাবে হয়তো তার ব্যবসায়িক লেনদেন থাকতে পারে। দল থেকে বের করা হয় নাই, তার পদ স্থগিত করা হয়েছিল। এবং তার বিগত আন্দোলন সংগ্রামে তার কন্ট্রিবিউশন ছিল, সেইখানে কাউন্সিলর ইলেকশন করেছে। এরপরও আমি ধরে নিলাম তর্কের খাতিরে তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ থাকলে কি তাকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই। এবং আরেকটা কথা বলি আপনার, এই যে একজন আওয়ামী লীগ করতো এক সময় বা যাত্রী বডি করতো, এই কারণে কি আমি তার বাড়িঘর পুড়িয়ে ফেলবো? অবশ্যই না। আমরা, আমাদের নেতা পরিষ্কার করে বলছে যে আইন নিজের হাতে তুলে নেবেন। আপনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদাহরণ দিলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব তো এরকমও বলেছেন যে অন্ধকার দূর করতে হলে আলো লাগবে, অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না। সেক্ষেত্রে এই যে বাংলাদেশে মবক্রেসি কিন্তু আমরা অতীতে দেখেছি, কিন্তু এই হারে দেখি না, এই হারে দেখেন নাই। শুনেন, না, আমরা তো এমনও দেখেছি যে সচিবালয়ে একজন কর্মকর্তা যাচ্ছেন, তাকে দিগম্বর করা হয়েছে। কারা করেছে? ছাত্রলীগ করেছে। আমরা তো এও দেখেছি বাসে গানবোর্ডের সিটে মানুষকে মেরে ফেলা হয়েছে। আপনি হাইকোর্টের বিচারপতির দরজায় গিয়ে লাঠি দিয়ে মব করা হয়েছে। এই নাসিম সাহেব মিছিল নিয়ে বলেছেন এবার বিচারপতিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করতে হবে। এইসব পুনরুত্থান দেখতে পাচ্ছি আমরা এই যে ইয়েতে, আপনার আগস্টের পর। এখন কেন? এই সরকার তো আসলে কোনো রাজনৈতিক সরকার না, এদের তো সেই স্ট্যামিনা নাই এটাকে মোকাবেলা করার মতো, আমি মনে করি। একটু মনে করিয়ে দেই, আমরা তো জানি যে ছাত্রলীগের ছায়াতলে
ছাত্র শিবির তারা তারা লুকিয়েছিল এতদিন তাদের এই শুনেন আরেকটা কথা বলি, প্রায় আমি আজকেও ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে আসছি যে ওই যে ছাত্র সংসদ নির্বাচনে, আরে বাবা ছাত্র সংসদ নির্বাচনে তোমরা তো ছাত্রলীগের ছায়াতলে থাকে, আশ্রয়ে থাকে, এমনকি ছাত্রলীগের কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক জাকির, তার ব্যাকগ্রাউন্ড শিবির। তাইলে আমি বলি ছাত্রলীগের অন্যায় কাজগুলোকে কি আমরা ছাত্রলীগের কাজ বলবো না ছাত্র শিবিরের কাজ? সর্বক্ষেত্রে বলা যাবে না ছাত্র শিবির সেটা করেছে, তো অনেক অনেক প্রমাণ আছে অনেক জায়গায়। শিবির তাদের ছাত্রলীগের ভিতরে ওই যে মানে তাদের বীরত্ব দেখানোর জন্য, খাঁটি ছাত্রলীগ প্রমাণ করার জন্য অনেক ঘটনা ঘটেছে, এটাও সত্য। আমার একটা কথা রয়েছে, এই যে ছাত্র সংসদ নির্বাচনের যেগুলি তারা যে রেজাল্ট ৭২ থেকে ৮০ ইংরেজি পর্যন্ত সকল ছাত্র সংসদ ডাকসু জাকসু রাকসু চাকসু সবগুলি ছিল আপনার ইয়ের দখলে, জাসদ বাসদ ছাত্রলীগের দখলে। এরা জাতীয় সংসদে কয় পার্সেন্ট ভোট পেয়েছিল? এরা 8 to 10%। আজকে যারা এই যে ডাকসু নির্বাচনের পরে ভাবছেন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, জনগণের রায় নিয়ে দেখেন অবস্থান। ধন্যবাদ। আমি এই প্রশ্নটা আমিনের কাছে রাখতে চাই, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। বাংলাদেশ কখনো এরকম আনপ্রেসিডেন্টেড মবক্রেসি দেখে নাই। অতীতে যে মবক্রেসি একেবারে হয় নাই আমি এটা বলবো না, উনি অনেক কিছু এক্সাম্পল দিয়েছেন, ওটাতে আমি আর যাচ্ছি না। কিন্তু এইরকম ভাবে আমি স্বীকার করি না করি, আমাদের জামাতে ইসলামের প্রতিনিধি ব্যারিস্টার আমিন ভাই স্বীকার করেন না করেন, উনি স্বীকার করেন না করেন, এটি হচ্ছে ফ্যাক্ট। সমস্ত দুনিয়া এটা দেখছে। এটা শুধুমাত্র এটা রাজনৈতিক সরকার তা না, মবক্রেসিকে যেভাবে উৎসাহিত করা হচ্ছে, এদেরকে দমন না করে, এটা হচ্ছে স্টেট স্পন্সরড টেররিজম। মূলত এই সরকারটা চালাচ্ছে জামায়াতে ইসলামী, সমস্ত প্রশাসনের সব জায়গায় চালাচ্ছে। আপনার এই অভিযোগের তথ্যসূত্র কি? জামাত নিশ্চয়ই বলবে না যে জামাত এই সরকার চালাচ্ছে। আচ্ছা, আপনার এই যে উনি ইউনূস সাহেব এসেই বললেন যে আমাকে এই ছাত্ররা বসিয়েছে, এই ছাত্ররা কারা? এরা তো মোস্ট অফ দেম শিবির। শিবির মানে জামাত, এরা তাদের রিপ্রেজেন্টেটিভ। আমি একেবারে কোট করে বললাম। আর এই সরকার জামাতে চালাচ্ছে এই জন্য যে জামাতের পলিসি হচ্ছে আপনার যে সমস্ত পলিসি আছে, এই যে আপনার ওই কি তৌহিদি জনতা, জামাতের বিরুদ্ধে কোনো কিছু বলে না। আপনার জামাত যা চায় এই বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলা, সংবিধানের কতগুলো একজন নিয়ে আসছে আমেরিকা থেকে, উনি আমাদের সংবিধানে অনেক নীতি আছে রীতি আছে, ওগুলো পরিবর্তন করার কথা বলছে। স্বয়ং বিএনপিও এটাকে পুরোপুরি এই যে জুলাই সনদকে অনুমোদন দেয় না, তাদেরকে ঠকিয়ে ফেলেছে। তো আপনার অর্থাৎ জামাত যা চায় তাই ওনারা করতেছেন, এই সরকার করছেন। এখন কোন আন্তর্জাতিক হয়তো চাপ আছে, কারণ ধরেই নেওয়া হয় এই সরকার আসছে আমেরিকার, মূলত আমেরিকার ইন্টারেস্ট ইয়ে করার জন্য, সার্ভ করার জন্য। আপনার ওই খলিল সাহেব সিগনেচার মেনে এসেছেন সেন্ট মার্টিন দেওয়ার জন্য, যেটা খালেদা জিয়াও দেননি প্রধানমন্ত্রী হিসেবে, জিয়া রহমানও দেননি, বঙ্গবন্ধু দেননি, শেখ হাসিনাও দেননি প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু এই সরকার এটা দিয়ে দিচ্ছে কেন? এটা কি বিএনপির পলিসি? এটা অভিযোগ, এই ব্যাপারে আমাদের অভিযোগ। হ্যাঁ, আপনার করিডোর তার অভিযোগ না, এটা বাস্তবতা। করিডোর দিয়ে দিতে যাচ্ছিলেন, তখন কোথায় ছিলেন জামাত? তো এগুলো দিতে পারেনি বিভিন্ন কারণে, জিওপলিটিক্যাল ইস্যু আছে এখানে। তো এই সরকারটা মূলত জামায়াত ইসলামী চালাচ্ছে। এই যে আমি বললাম স্টুডেন্টরা বলতে নিয়ে আসছে, ফোন করেছে, কারা এরা হচ্ছে ওই যে একটা ইউনিট যেটা বলছিলেন হেলমেট বাহিনী, ছাত্র শিবিরের ভিতরে ঢুকে ছাত্রলীগের নামে, ছাত্রলীগের সবাই ধোয়া সরষিবাতা কিছু ভুল করে নেই, আমি তা বলছি না, যে একটা মেজর ঘটনা তারা ঘটিয়েছে। আর ব্যারিস্টার সাহেব যেটা বলছিলেন যে ওই বাকশাল কি কোনো ইলেকশনের মাধ্যমে এসেছিল? বাকশাল তো ইলেকশনের মাধ্যমে আসেনি। ইলেকশনের মাধ্যমে, আমি বলছি ইলেকশনে, কোন ইলেকশনে আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে ইলেকশন করেছিলেন জিয়া রহমান, ওই ইলেকশনে তো জিয়া রহমান আওয়ামী লীগকে বাধা দেননি, জামাতকেও বাধা দেননি, আওয়ামী লীগকে তো বাধা দেননি। আপনার ওই এরশাদ সাহেব যে ইলেকশন করেছিলেন, কোন দলকে তো বাধা দেয়নি। আপনার ওই মানে কোন ইলেকশনে বাধা হয়নি। আমি আপনার কাছে আসতে চাচ্ছি, ছাত্র সংসদ বিভিন্ন ইউনিভার্সিটির যে রেজাল্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের একেবারে বিরাট বিজয়, এবং
এই বিজয় আগামী নির্বাচনে একটা বড় প্রভাব ফেলবে বলে আপনাদের দলের মধ্যে আবারও আমরা যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, তারা বলছেন যে আমরা ইতিমধ্যেই জামাতের নেতাকর্মীদের মধ্যে এই নির্বাচনের ফলে যে ফল আমরা দেখতে পাচ্ছি তার ফলে জামাতের নেতাকর্মীদের মধ্যে একটা কনফিডেন্স এসছে বা কি বলবো, একটা আত্মগর্ব, আত্মগর্ব, যাতে করে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে জামাতের একটা বিপুল বিজয় নিয়ে তারা সংসদে যাবেন। আপনারও কি তাই মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলো আপনি হয়তো ভুলে গিয়েছেন, আমাকে একটু সময় দিতে হবে। প্রথমতই আমি আপনাকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের পর সবাই বলছিল যে দিস ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তারপর আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভূমিদস্যু বিজয় অর্জন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সর্বশেষ দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিপুলভাবে বিজয় অর্জন করেছে। আপনাকে মনে করে দিতে চাই, এই যে 5টি বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং এখানে যারা পড়াশোনা করেন দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র ছাত্রীরা এখানে পড়াশোনা করেন এবং তারা স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে তারা সক্ষম। আমরা দেখেছি যে সর্বোচ্চ মেধাবীরা ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে কি জন্য? তারা নতুন জেনারেশন, তারা রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, করাপশন, রাহাজানি, ডাকাত, চুরি, মহামারী, দেশের সম্পদ লুট এরকম চায় না। তারা নতুন রাজনীতি দেখতে চায় বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে তারা কল্যাণমূলক রাজনীতি দেখতে চায়। রাজনীতির নামে হানাহানি, মারামারি, আমি আবার রিপিট করছি, যে গুম, ক্রসফায়ার, যে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, কিরকম ফ্যাসিস্ট রিজিমের অবস্থানে আর বাংলাদেশের নিউ জেনারেশন ফিরে যেতে চায় না। তারা এইটা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভোট দিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেছে। তারা পক্ষ নিয়েছে, তারা ডেমোক্রেসি দেখতে চায়, তারা রুল অফ ল দেখতে চায়, তারা জাস্টিস দেখতে চায়, তারা ইকুয়ালিটি ফর অল ইন দ্য আই অফ ল, তারা আইনের চোখে সবাই সমান সেটা দেখতে চায় এবং তারা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ তারা দেখতে চায়। এর পক্ষে বাংলাদেশের ছাত্র জনতা রায় দিয়েছে। এই জন্য স্বাভাবিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশব্যাপী তারা তো তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাবে এটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যেখানে আমাদের সমস্ত মত এবং ধর্মের জনগণ কথা বলতে পারবে। আপনি আমাকে একটা কথা, কিন্তু প্রশ্ন করেছিলেন, একটু থামাই, যেহেতু আমাদের সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। যে 10টি দলের সঙ্গে আপনারা জোট করেছেন, সেই আমি আমাকে 3টে প্রশ্ন করেছি আপু, এক্সকিউজ মি আপু, আমাকে 3টে প্রশ্ন করেছেন, আমি আনসার দিয়ে দিই। আচ্ছা, সময় পেয়ে গিয়েছি। আপনি বলেছেন যে অন্যান্য ধর্মের ব্যাপারে জামাতের পলিসি কি হবে। আপনি দেখেছেন 5 আগস্টের পরে জামাত সাথে সাথে ঢাকেশ্বরী মন্দিরে জামাতের আমির জামাতের নেতৃত্বে ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া হয়েছে 5 আগস্ট ঠিক পর দিন, এবং মন্দিরকে বলা হয়েছে যে আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব। জামাত শিবির লোকজন মন্দির পাহারা দিয়েছে এবং কোন মন্দির যাতে আক্রমণ করা না হয়, কোন সংখ্যালঘু মানুষ যাতে নিরাপত্তা হুমকির মুখে না পড়ে, জামাত শিবির তাদের পক্ষ থেকে দলীয়ভাবে এটা এনশিওর করার চেষ্টা করে, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। জামাত ইতিমধ্যে হিন্দুদের মাঝখান থেকে একজনকে প্রার্থী ঘোষণা করেছে, আপনারা সেটাও পত্রিকার মাধ্যমে জেনেছেন। তো এভাবে জামাত যখন সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে, শুধু মুখে বলছে না, বাস্তবে প্রার্থী দিয়ে প্রমাণ করছে কৃষ্ণনন্দীকে প্রার্থী করা হয়েছে। যে আপনারা আগামী নির্বাচনে জয়ী হয়ে এলে বাংলাদেশের শরিয়া আইন কি আপনারা ব্যবহার করবেন কিনা, নাকি গণতান্ত্রিক? আচ্ছা, শরিয়া আইন কি আমি এখানে বলি যে মানে যারা জামাতের বিরোধী তারা শরিয়া আইনকে একটা নেগেটিভ সেন্সে এখানে তুলে ধরতে চায়। শরিয়া আইন মানে কি? শরিয়া মানে হচ্ছে টু গিভ ইউ দ্য সিকিউরিটি, টু গিভ দ্য সিকিউরিটি টু দ্য উইমেন, টু গিভ সিকিউরিটি টু দ্য অল অফ পিপল। আপনি বুক খুলিয়ে রাত 3টা বাজে মতিঝিলে 5 লাখ টাকা হাতে নিয়ে চলে যাবেন, কেউ আপনার টাকার দিকে ফিরে তাকাবে না। আপনি দরজা খুলে বাসায় ঘুমাবেন। দিস ইজ শরিয়া ল।
শরিয়া ল হচ্ছে দেশে কোনো করাপশন হবে না, দেশে কোনো দুর্নীতি হবে না। আপনি যদি চাকরিটা পান, আপনার চাকরির জন্য আপনার চিন্তা করতে হবে না যে ওয়েলফেয়ার স্টেটে যে বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে শরিয়া আইন। শরিয়া আইনকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে এটা একটা নেগেটিভ প্রপাগান্ডা চালানো হয়। কায়েম করা হয় তো সে দেশে অন্যান্য সেক্সুয়াল ওরিয়েন্টেশন যাদের আছে, সমকামী যারা রয়েছেন, গে লেসবিয়ান যারা রয়েছেন, কিংবা ট্রান্সজেন্ডার যারা রয়েছেন, তাদের জন্য শরিয়া আইন কি করে প্রযোজ্য হবে, নাকি তাদেরকে দেশ থেকে বার করে দেবে? আপনাকে একটা স্মরণ করিয়ে দিই যে এগুলো ইসলামিক ল ডিল করে আসছে হাজার বছর যাবত, শত শত বছর যাবত। আপনি জানেন যে অটোমান এম্পায়ার ছিল এবং সারা বিশ্বব্যাপী অটোমান এম্পায়ার ছিল শত শত বছর। এবং আমরা যখন দেখেছি যে হ্যাঁ বা না তে দেন তাহলে ভালো হয়। এই দিকগুলো এই বিষয়গুলো ডিল করে আসছে এবং এগুলো এমন না যে নতুন কোনো বিষয় আসবে যে নতুন ভাবে ডিল করতে হবে। এগুলো ডিল করা হয়েছে এবং তাদেরকে যার যার অবস্থান থেকে, যেমন যে আমাদের সম্মানিত মহিলা যারা আছেন তাদেরকে যতটুকু সম্মান দিতে হয়, রেসপেক্ট দিতে হয়, যতটুকু সিকিউরিটি দিতে হয়, তাদের যতটুকু নিরাপত্তা প্রদান করতে হয়, সবগুলো আমাদের জামাত ইসলামী এনশিওর করে। দেখি ব্যারিস্টার আমিন, তাহলে তো সেক্ষেত্রে ইসলাম ধর্মে তো এই জনগোষ্ঠীর জন্য কোনো সিকিউরিটি নেই। আপনি কে বলছেন? আপনি তো ইসলাম সম্পর্কে আপনার ধারণা একদম নাই বলে চলে। ইসলাম প্রথমেই সিকিউরিটি দিয়েছে যারা সংখ্যালঘু, তাদেরকে ফুল সিকিউরিটি দিয়েছে। আপনি যখন মদিনা রাষ্ট্র গঠন করা হয়েছিল, মদিনা সিটি স্টেশন করা হয়েছিল, সংখ্যালঘুদেরকে ফুল নিরাপত্তা প্রদান করা হয়েছে। আপনি দেখেন ইসলামিক খিলাফত ছিল প্রায় শত শত বছর। ইসলামিক খিলাফত ছিল, ইসলামিক খিলাফত হয়ে কোন সংখ্যালঘু নির্যাতিত হয়নি, বরং তাদেরকে সেনা প্রদান করা হয়েছে। সংখ্যালঘুদের মাঝখান থেকে সেনা প্রদান করা হয়েছে, মন্ত্রী করা হয়েছে এবং তাদেরকে অনেক বড় বড় পজিশন প্রদান করা হয়েছে এবং জামাত কৃষ্ণনন্দির মতো মানুষকে প্রার্থী ঘোষণা করেছে পার্লামেন্টে নিয়ে আসার জন্য। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ভিডিও এসছে যেখানে বলা হচ্ছে, তারা অভিযোগ করছেন যে জামাত শিবিরের নেতা কর্মীরা ঘরে ঘরে ঢুকে আপনি মিথ্যা বলছেন। তারা দেখতে যে তাদের পাশে জামাত শিবির আছে, না জামাত শিবির তাদের পাশে আছে এবং না আপনি এটা মিথ্যা বলছেন, সম্পূর্ণ মিথ্যা বলছেন। তারা কখনোই কোনো সংখ্যালঘু জামাত শিবির আমাদেরকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, এটা কখনোই বলেনি। তাই আপনি এটা মিথ্যা বলছেন, এটা কখনোই বলেনি। আপনি জামাত শিবির সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দিচ্ছে, নিরাপত্তা প্রদান করছে, আর ডেমোক্রেসির নামে যারা সংখ্যালঘুদেরকে অ্যাটাক করছে, জামাত সবসময় অপোজ করছে এবং জামাত তাদেরকে প্রতিহত করে যাবে। সংখ্যালঘু ভাই বোনদের পাশে আছে, আমরা মন্দির পাড়া দিব, আমরা তাদের পাশে ছিলাম, পাশে থাকবো। কোন সংখ্যালঘু দিকে কেউ যদি চোখ তুলে থাকায় সে চোখ উঠিয়ে নেওয়া। আমি আমার পজিশনটা একটু ক্লিয়ার করি। আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা বলেছি। আমি বলেছি সামাজিক যোগাযোগ, আমি আমার তথ্য সূত্র দিয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যেখানে তারা অভিযোগ করছেন যে তাদের ঘরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং আমার তথ্য সূত্র ঠিক ছিল, আপনি বলতে পারেন না আমি মিথ্যা বলেছি। আসবো আপনার কাছে, আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আবারও আমাদের আলাপচারিতায়। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আলাপচারিতার শেষ অংশে। কথা হচ্ছে তপন চৌধুরী, সলিসিটর আবেদিন এবং ব্যারিস্টার আমিনের সঙ্গে। আমাদের যেহেতু এই সেগমেন্টটা খুব ছোট, আমাদের আলোচনা একেবারে টু দা পয়েন্ট রাখতে হবে। তপন চৌধুরী, এই যে জামাতের যে ব্যারিস্টার ভাই একটু আগে বললেন যে অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে, একটা এক্সাম্পল দেই। গতকালকে দেখলাম ডাকসুর বিপি সাদিক কাইয়ুম একটা ইন্টারভিউ নিচ্ছে, ফরেনার্স এক জার্নালিস্ট মহিলা, সে ইংলিশে প্রশ্ন করে, ভদ্রলোক প্রশ্নের উত্তর দেয় তো দূরের কথা, প্রশ্নটা উনি পাশের জনকে কি বলছে। এই হলো মেধার নমুনা ওনাদের। আর একটা কথা বলি, এই যে আপনার তো ডাকসুর কোন বিবি আজ পর্যন্ত যারা নির্বাচিত হয়েছেন ইতিহাস দেখেন আপনি, 90 পর্যন্ত দেখেন, আমানুল্লাহ আমান পর্যন্ত, বা এই যে আপনার নূর ইয়ে ছিল কি বিভিন্ন, এই পর্যন্ত দেখেন আপনি। আমার মনে হয় না যে ইংলিশ বুঝবে না, বলতে না পারতে ফ্লুয়েন্টলি, তো বুঝবে না এ ধরনের কেউ আমার মনে হয় না বিপি হয় না। হ্যাঁ, আরো একটি বিষয়, এই ডাকসু নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন দিয়ে যদি জাতীয় নির্বাচন প্রভাবিত হয়ে যায় মনে করে, তাহলে সেটা ভুল।
আপনারা আগেও বলেছি আমি 72 থেকে 80 পর্যন্ত সকল ছাত্র সংসদ ছিল জাসদ বাসদের দখলে। তো জাতীয় সংসদ নির্বাচনে 73 সনেও ধন্যবাদ। এদের তাহলে দুইটি আসন আমার ছিল। যেহেতু সময় অল্প, আপনার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচন, আসন্ন নির্বাচন, জি বিএনপির অন্তর্কোন্দল এবং এই অন্তর্কোন্দলের ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটা কি আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন কিনা? চ্যালেঞ্জ আরো অনেক কিছুই আছে, তবে আমি আশাবাদী এই কারণে আমি অবাক বিস্ময় দেখছি। আমার নেতা যেদিন দেশে গিয়ে নামলেন, নামার পরে ওই যে মাটির স্পর্শটা তিনি নিলেন, এই যে একটা আবেগ ছাড়া রাজনীতি হয় না। আপনার দেশকে ভালোবাসতে হবে মন থেকে। উনার যে কথাবার্তা বা যে স্পিড নিয়ে উনি হয়েছেন, এই যে আপনারা সংবাদ সম্মেলন নিয়ে অনেকেই সমালোচনা করলেন, কিন্তু ব্যতিক্রম কি আপনারা কিছুই দেখেননি এখানে? অবশ্যই দেখেছি, ব্যতিক্রম ছিল উনার প্রচারণা, ব্যতিক্রম ওনার পক্ষ থেকে রেখেছি, কিন্তু যারা অতিথি হিসেবে গেছিলেন তাদের পক্ষ থেকে দেখেছি। তবুও একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে। আগে যেরকম গল্প শুনতাম আমরা যে আপা কবে আপনার কোন গাছ থেকে ফল পেরেছেন, এইসব স্টোরি ছিল না এখানে। বরং তিনি নিষেধ করেছেন আমাকে মহামান্য বলবেন না, মাননীয় বলবেন না। হ্যাঁ, এবং এই যে তেল শুনেন, তারেক রহমান সাহেব 17 বছর ওয়েস্টার্ন ডেমোক্রেসি এখানে দেশে এখানে বসে বসে দেখেছেন। উনি অনেক স্টাডি করেছেন, এই ধরনের একটা কাজ করেছেন এবং উনার একটা ভিশন নিয়ে উনি গেছেন। উনি বলছেন আমি আর স্বপ্ন দেখাতে চাই না, আমার পরিকল্পনা। ধন্যবাদ। হ্যাঁ, এবং সেই পরিকল্পনার উপরে আমরা আস্থা রাখতে চাই, জাতীয় আস্থা রাখবে। আমি বিশ্বাস করি যতই এইসব ডেমোক্রেসি বা হ্যাঁ আমাদের মধ্যে যে ধরেন আমি এখন একটা দায়িত্ব পাওয়ার পরে যদি আমি ক্রাইম করি, দল কিন্তু সেই দায়িত্ব নেবে না। এবং এর জন্য এই পর্যন্ত দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ইতিহাসের মধ্যে এত রাজনৈতিক কর্মী কোন দল থেকে অভিযোগ উঠে বহিষ্কার। খুব সংক্ষেপে সৈয়দ আবেদিন, আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়ে আসে, জনাব তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে? ভারত বাংলাদেশ সম্পর্ক তো একটা বড় ইস্যু রয়েছে। আমি আসলে যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আমি যেটা শুনেছি আমার বিভিন্ন সূত্রের মাধ্যমে, জামায়াতে ইসলামী বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা ওই এলাকায় থাকে ওদেরকে ঢাকায় বিভিন্ন জায়গায় এনে ভোট রেজিস্ট্রেশন করেছে, এবং যে সমস্ত তথ্যসূত্র থেকে জেনেছি আমি এদের উপর আস্থা রাখতে পারি। তো বাংলাদেশে আগামী ইলেকশনে একটা বড় ধরনের ভোট রিগিং হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে এটা, এবং জামায়াতে ইসলামী অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে ভেতরে। তো যেখানে আপনার অনেক জায়গায় অবভিয়াসলি যেখানে বিএনপি উইন করার কথা, ওখানে দেখতে পারেন হয়তো জামাত ইসলামী উইন করে গিয়েছে বিকজ অফ দিস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এন্ড ভোট রিগিং। এটা হচ্ছে আরো বড় যেটা আমার ধারণা হতে পারে, অসম্ভব কিছু না। দ্বিতীয় যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ওনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে যে আনপ্রেসিডেন্টেড ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে গত 15 মাসে 18 মাসে হয়েছে। আপনার 3000-এর বেশি রিপোর্টেড অ্যাট্রোসিটিজ এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাবলিশ হয়েছে, যেটার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই উগ্রপন্থীরা জড়িত, আপনার তৌহিদি জনতা জড়িত, এই হিজবুত তাহের, জামাত ইসলামী এরা জড়িত। এখন অভিযোগ তদন্ত তো হচ্ছে না, এরা তো তদন্ত করছে না বলেই এই সরকারকে আমি বলি যে এরা স্টেট স্পন্সর টেরোরিজম করছে এখানে বাংলাদেশের, এবং এটা ইন্টারন্যাশনালি এখন এস্টাবলিশড, ইন্টারন্যাশনাল পত্রপত্রিকাগুলো নিয়ে আসছে সব দেশে। আগে যেটা ইউরোপ আমেরিকা জানতো না। তো সবচেয়ে বড় ভয়টা হচ্ছে, কনসার্নটা হচ্ছে উনি এই উগ্রবাদকে দমন করতে পারবেন কিনা। ধন্যবাদ। এই প্রশ্ন থাকলো। ব্যারিস্টার আমিন, আপনার কাছে জানতে চাইবো আগামী নির্বাচন নিয়ে আপনার কোনো আশঙ্কা আছে কিনা? থ্যাংক ইউ। প্রথমেই আমার কলিগ মিস্টার আবেদিন ভাই তার একটা বক্তব্যের আমি অপোজ করছি, সেটা হচ্ছে যে উনি বলতে স্টেট স্পন্সরড টেররিজম করা হচ্ছে বাংলাদেশে। উনি আসলে কি শব্দটা বলেছেন, এটার সিগনিফিকেন্স কি বুঝতে পেরেছেন? আপনি কি বাংলাদেশ রাষ্ট্রকে স্টেট স্পন্সরড টেররিজম মানে বাংলাদেশ রাষ্ট্র টেররিস্ট কান্ট্রি মানে স্টেট হয়ে গিয়েছে, সেটা আপনি বুঝতে যাচ্ছেন? এই যে আপনাদের অপপ্রচারগুলো এখনো থামানো দরকার। আমি আপনার এই বক্তব্যের অপোজ করলাম এবং প্রতিবাদ করলাম। আপনি আপনার বক্তব্য এক্সপান্ড করবেন। বাংলাদেশ রাষ্ট্র স্টেট স্পন্সরড টেররিজম করছে, আপনি এটা বলতে পারেন না। এটা আপনি যে একজন লয়ার, আপনি জানেন যে এটার সিগনিফিকেন্ট কতটুকু ভয়াবহ। আপনি বাংলাদেশ রাষ্ট্রকে প্রমাণ করতে চাচ্ছেন স্টেট স্পন্সরড টেররিজম, বাংলাদেশের আইনি টেররিস্ট, বাংলাদেশের সমস্ত গভর্নমেন্ট টেররিস্ট।
আমি আপনার বক্তব্যের প্রতিবাদ করছি। সেকেন্ডলি আসছে যে আমার ভাই আর মিস্টার চৌধুরী সাহেব বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান, সে অনার্সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং সে গোল্ড মেডালিস্ট। এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেকটা নেতৃবৃন্দ তাদের ডিপার্টমেন্টে হয় ফার্স্ট অথবা সেকেন্ড এবং গোল্ড মেডালিস্ট। আমি এখানে বক্তব্য শেষ করছি। সেকেন্ডলি হচ্ছে যে আগামী নির্বাচন আমরা চাচ্ছি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি প্রায় 17-18 বছর, নিউ জেনারেশন জেনজি যারা তারা ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে ভোট প্রদান করার জন্য। ভোট হচ্ছে মৌলিক একটা রাইট, তার সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য বাংলাদেশের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করছি যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে এবং বাংলাদেশটাকে এমন একটা দেশ বানাবে যেখানে কোনো মবকিসি থাকবে না, যেখানে মানুষ ভয় সংখ্যাহীন চিত্রে শ্বাস করতে পারবে, যেখানে ক্রস ফায়ার দেওয়া হবে না, গুম করা হবে না, কথা বলার স্বাধীনতা থাকবে, আপনার যে ফ্রিডম অফ স্পিচ আপনি ব্যক্ত করতে পারবেন, যেখানে আইনি শাসন থাকবে, আইনি দৃষ্টিতে সবাই সমান সেটা এনশিওর করা হবে, যেখানে মানুষের হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, করাপশন থাকবে না, দৌড়ি থাকবে না, রাষ্ট্রীয় সম্পদ চুরি করা থাকবে না, রাষ্ট্রীয় সম্পদ দেশের বাইরে পাচার করা সেগুলো থাকবে না, চাঁদাবাজি থাকবে না। বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ সাথে কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। আমরা সেরকম একটা রাষ্ট্র গতকালকেও শিক্ষক পাঠানো হয়েছে এবং বাংলাদেশের জনগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্র এগিয়ে যাবে সেই আশা করছি। ব্যারিস্টার আমিন, তপন চৌধুরী একটি মন্তব্য করেছেন, আমি জানি না আপনি শুনেছেন কিনা, যে গতকালকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত যে সংসদ রয়েছে, আমি আপনার একটা কথার সঙ্গে একমত, আমি আপনার একটা কথার সঙ্গে একমত যে স্টেট স্পন্সর কোনো সন্ত্রাস বাংলাদেশ হচ্ছে না, স্টেট স্পন্সর এই কথার সঙ্গে আমি একমত। কিন্তু আমার ওইটা বোঝা লাগবে যে রাজশাহী ইউনিভার্সিটিতে দেখলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে ওই যে জিএস লম্বা চুলওয়ালা আম্বার এসব নামও বেশ কঠিন। হ্যাঁ, তো ওনাদের যেসব আচার আচরণ, কথাবার্তার স্টাইল, এগুলো তো ভাই বাকশালকে ফেল মেরে দেয়, বাকশালের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। তো আপনারা এই স্বল্প পরিসরে নির্বাচিত যদি মানুষের বলার ত্রুটি চেপে ধরেন, তো আপনারা দেশের ক্ষমতায় আসলে তো দেশে মানুষ থাকতে দেবেন না। সমস্ত মানুষ যাতে বাস করতে পারে সেরকম রাষ্ট্র এনশিওর করতে চায়। আপনারা তো 810টা সেন্টারে যদি 5টা করে বুথ রেখে দেন মোনামি ম্যাডামদেরকে দিয়ে, তাইলে তো আপনারা এমনিতেই পাস। সেই এই যে ভাই বললেন ঢাকা শহরে আপনারা ভোট উঠিয়েছেন, এটা সত্য, লক্ষ লক্ষ। আপনাদের আমির সাহেবের এলাকা, আমি একজন নিরীহ বাসিন্দা, উনি যেন নিজের এলাকায় ইলেকশন করলেন। ধন্যবাদ, আমাদের সময় একেবারে শেষ। আমরা আশা করছি আগামী নির্বাচন। ধন্যবাদ ব্যারিস্টার আমিন, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অসুস্থ রয়েছেন আপনি, তারপরে আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আমার দুই অতিথির কাছেও কৃতজ্ঞতা, জনাব তপন চৌধুরী এবং সলিসিটর আবেদীন। আমরা আশা করছি যে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন সবকিছু ভুলে গিয়ে একটি সুষ্ঠু এবং সুস্থ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের জনগণ, সব জনগণ যারা যেই পক্ষেরই হোক না কেন, অন্তত তাদের অধিকারটুকু যেন থাকে তারা ভোট দেওয়ার জন্য। তারা যেই মানুষকে, যে পার্টিকে, যে প্রার্থীকে ভোট দিতে চান, সেই ভোটটুকু যেন তারা দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সোমবার দেখা হচ্ছে। শুভরাত্রি।